তাহলে শোন, আজকে টপিক হচ্ছে টেন্স অ্যান্ড টাইম। অনেক জায়গায় দেখবি অনেক শিক্ষক বা অনেক গ্রামার বই শুধু বলে টেন্স। টেন্স নয় কিন্তু টেন্স অ্যান্ড টাইম, কারণ এইটার বেসিক আমাদের জানতে হবে যে আমি একমাত্র এখানে বলি টেন্স অ্যান্ড টাইম। দেখবি তোদের যে গ্রামার বইগুলো আছে না, মোটা মোটা বই কিনিস, বা সেখানে শুধু অনলি টেন্স লেখা থাকে, নট টেন্স অ্যান্ড টাইম লেখা থাকে। টেন্স অ্যান্ড টাইমটা কি, টেন্স অ্যান্ড টাইমটা কি সেটা আমাদেরকে পুরোপুরি জানতে হবে, বুঝতে হবে। তাহলে টেন্স অ্যান্ড টাইম কেন আমি বলছি, দেখ, টেন্স মানে একটা আছে, টাইম মানে একটা আছে। টেন্স মানে একটা আছে, টাইম মানে আছে। আমি যদি বাংলায় লিখে দিই, একটা হচ্ছে গঠন আর একটা হচ্ছে সময়, বুঝতে পারলি? একটা কি গঠন আর একটা হচ্ছে সময়। আমি টেন্সটা করি কি, টেন্সের দেখ একটা সময় হয়। সময় মানে কি? সময় মানে এটা অতীতে হচ্ছে না বর্তমানে হচ্ছে না ভবিষ্যতে হচ্ছে, সেটা সময়। আর স্ট্রাকচার কি? স্ট্রাকচার যে কোনো জায়গায় দেখা যাচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকছে, কোনো জায়গায় থাকছে সাবজেক্ট ভার্ব, ভার্বের আগে একটা বিভার্ব দিয়ে দিচ্ছে মানে অক্সিলারি ভার্ব দিয়ে দিচ্ছে, বা কোনো জায়গায় দেখা যাচ্ছে আবার মোডাল ইউজ করা হচ্ছে। তার মানে কি, সেটা হচ্ছে গঠন। তার মানে আমরা যদি বলি তাহলে একটা বলতে পারি কি স্ট্রাকচার, আর একটা হতে পারে কি ফাংশন। বুঝতে পারলাম? তাহলে টেন্স এন্ড টাইম কেন বলছি আমরা, কারণ একটা টেন্স একটা বাক্যের এই যে টোটালটাই হচ্ছে, ধর আমরা একটা বাক্য লিখি যে আই গো টু মার্কেট। কি লিখলাম রে? বল, আই গো টু মার্কেট। এই যে আই গো টু মার্কেট এর মানে হচ্ছে কি, আমি বাজারে যাই, আমি বাজারে যাই। ঠিক আছে, আমি পরে আরেকটা বাক্য লিখছি, পরে আসছি, যে আই ওয়েন্ট টু মার্কেট। এর মানে কি, আমি বাজারে গেলাম। তাহলে দেখ, দুটো বাক্য আমাদের ভালো করে বোঝ। এটা কি, আমি বাজারে যাই, আমি বাজারে গেলাম। যদি আমি এখানে দেখি তাহলে দেখতে পাবো, দেখ, দুটো বাক্যেরই একই রকম ডিজাইন আছে। এটা কি, আইটা কি সাবজেক্ট, এরও আই আছে সাবজেক্ট হলো। তারপরে কি গো ভার্ব, ওয়েন্ট ভার্ব, টু মার্কেট আমরা অবজেক্ট, টু মার্কেট আমরা জানি কি অবজেক্ট। তাহলে এই জায়গাটায় দেখ সব এক আছে, সব এক আছে। তো শুধুমাত্র কি পাল্টে যাচ্ছে বলতো? শুধু পাল্টে যাচ্ছে এই ভার্বের এই ফর্মটা পাল্টে যাচ্ছে, তাই না? এই জায়গায় গোটা কি আমরা প্রেজেন্ট ফর্ম, আর এটা হচ্ছে কি পাস্ট ফর্ম। এই জিনিসটাই কিন্তু চেঞ্জ হচ্ছে, আর কিচ্ছু চেঞ্জ হচ্ছে না। আর বাদ বাকি সাবজেক্ট যে সে একই থাকছে, অবজেক্ট যে সে একই থাকছে। তাহলে এই যে বিষয়টা, এইটা হচ্ছে কিসের উপর? টাইমের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে হচ্ছে এটা? কিসের উপর? টাইম। টাইম। আর এই যে গঠন, এটা কি একটা স্ট্রাকচার। তাহলে এটা একটা স্ট্রাকচার, আর এটা হচ্ছে টাইম। টাইম মানে কি ভালো করে বোঝ। আমি বাজারে যাই মানে কি, একটা এখন যাচ্ছি, তার মানে কি বর্তমান সময়ে যাচ্ছি, তাই তো? আমি বাজারে গেলাম মানে কি, যেটা আমি দেখতে পাইনি কেউ, আমি বাজারে চলে গেছি, তাই না? আমাকে কেউ কি দেখেছে বাজারে গেলাম? আমি তোর সঙ্গে তোদের সঙ্গে যখন শেয়ার করছি বিষয়টা, তখন আমি বুঝতে পারছি যে আমি বাজারে, তোরা জানতে পারছিস যে আমি বাজারে গিয়েছিলাম। আমি যদি না বলতাম যে বাজারে গিয়েছি, তাহলে কি তোরা বাজারে বুঝতে পারতিস বাজারে গিয়েছি? তার মানে এটা হচ্ছে কি অতীত। তার মানে আমরা বুঝতে পারলাম কেন টেন্স অ্যান্ড টাইম বলছি। অনেক গ্রামার বইয়ে শুধু টেন্স বলে, আমরা কেন টেন্স অ্যান্ড টাইম শিখবো? কারণ টেন্স অ্যান্ড টাইম শেখার উদ্দেশ্য হচ্ছে কি, টেন্স অ্যান্ড এই প্রত্যেকটা বাক্যের দুটো জিনিস থাকে, একটা কি থাকে, টাইম থাকে, সময়, তাই তো? আর একটা থাকে কি, স্ট্রাকচার থাকে, গঠন থাকে। তাহলে বুঝতে পারলাম। তাহলে আলটিমেটলি আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কি, মূলত আমাদের ইংরেজিতে টেন্স কটা, যে কোনো ভাষায় কাল কটা। মূলত টেন্স আমরা জানতে পারছি যে টেন্স অ্যান্ড টাইম তিন ধরনের হয়, তাই তো? কি কি বলতো? একটা হচ্ছে অতীতকাল, আমরা এখানে লিখি। একটা হচ্ছে পাস্ট টেন্স, তাই তো? আর একটা হচ্ছে প্রেজেন্ট, আর একটা কি যেটা ফিউচার। অনেকে যেটা ফিউচার বলে, ইংরেজিতে অ্যাকচুয়ালি কোনো ফিউচার টেন্স নেই, তবু আমরা ফিউচারের একটা প্রতিরূপ ধরি। কারণ আমি যদি ভবিষ্যৎ জেনেই যাই তাহলে সে ফিউচার হবে। অনেক সময় বলি না যে আমরা বাজারে যাব, এটা অনেক সময় বলি ভবিষ্যৎ, আর আমি তো জেনেই গেলাম আমরা বাজারে যাব। কিন্তু এটাকে বলা হয় কি বলতো, ফিউচার টেন্সটাকে অনেক জায়গায় বলা হয় নেয়ার প্রেজেন্ট। কি বলা হয়?
নিয়ার প্রেজেন্ট মানে কি, সেটা ভবিষ্যতের কাছাকাছি, মানে বর্তমানের কাছাকাছি, সেটাকে নিয়ার প্রেজেন্ট বলে। তাহলে এই যে টেন্স আমি লিখলাম, কটা লিখলাম বলতো? পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আচ্ছা, কোন বাক্য পাস্টে আছে, প্রেজেন্টে আছে, ফিউচার আছে, আমরা কি নামটা মুখস্থ করব? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, এরকম করে মুখস্থ করব না, নিয়ম কিছু স্ট্রাকচার ফলো করব। আমি একটা ডিজাইন আঁকছি, ভালো করে দেখ। কি বলতো, এটা অঙ্কের ভাষায় এটা কি? এই এই যে আমি ডিজাইনটা, ডায়াগ্রামটা তৈরি করলাম, এটা অঙ্কের ভাষায় কি বলে কে? এই জিনিসটা দেখে কিন্তু আমি শিখে যাব, এটা হচ্ছে কি? লম্ব। এটাকে কি বলা হয়? লম্ব বলে না? সায়েন্সের টিচার শেখায় না, যেটা অনুভূমিকের উপর খাড়াখাড়ি যে দাগটা দেওয়া হয় সেটাকে বলা হয় কি? লম্ব। শেখায় তো অঙ্কের টিচার। তাহলে এটা কি অ্যাকচুয়ালি? লম্ব। ভালো করে বানানটা ভালো করে পড়। ল, ম আর ব। এটাকে যদি আমি লম্বটাকে করি, তাহলে এটা যদি আমি ভেঙে নিই, তাহলে কি হচ্ছে? ল, ম আর ব, তাই তো? যদি দেখিস অ্যাকচুয়ালি টেন্স চিনবার উপায় মানে কি? ক্রিয়াপদ। কি সেটা? ক্রিয়াপদ, অর্থাৎ ভার্ব। এই ভার্বের শেষে, ভার্বের শেষে মানে কি? ধরো যাই, অন্তর্জয়কার হর্ষয়, কি হয়? হর্ষয়টা। তার গেল, ও গয়েকার ল, লাস্ট অক্ষরটা কি? ল। যদি আমি দেখি কোন ভার্বের শেষে ল ম আছে, তাহলে সেটা পাস্টে হবে, পাস্ট টেন্সে হবে। আমার দরকারই নেই যে ল লে লাম ছিল, তেছিলাম তেছিলাম ছিল, আছিল আছিল ছিল, সব কোনো দেখারই দরকার নেই। তাহলে আমি কি করে বুঝবো? সংক্ষেপে স্ট্রিক্ট, কোন বাক্যের ভার্বের শেষে যদি ল আর ম থাকে, তাহলে সেটা কোন টেন্সে চলে আসছে? কোন টেন্সে? বল, জোরে বল। পাস্ট টেন্সে চলে আসছে। কোন বাক্যের শেষে যদি ব থাকে, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? ফিউচার হয়ে যাচ্ছে। ব থাকা মানে ফিউচারে চলে আসছে। আর যদি এইগুলো কিছুই না থাকে, তার মানে প্রেজেন্টে আছে, তাই না? আমরা প্রেজেন্টে কি? বর্তমানে তো বেঁচে আছি। আমরা ভালো আছি, সবাই ভালো আছি। তার মানে কি? আমাদের অতীত থাকা মানে কি? আমরা আগে কিছু করেছি মানে অতীত, আর পরে কিছু করব মানে আমরা কি করব? ভবিষ্যৎ। তাহলে মানে আমরা আলটিমেটলি জানবো যে কোন বাক্যের এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটাকে বলা হয় কি? একটি লম্ব, তাই তো? এটি একটি, এই লম্ব দিয়ে আমাদের মাথায় মনে রাখতে হবে, মনে থাকবে তাহলে। এই লম্বটা কি? লম্ব হচ্ছে যদি কোনো ভার্বের শেষে ল ম থাকে, তাহলে সেটাকে বলবো আমরা পাস্ট টেন্স। আর যদি কোনো বাক্যের শেষে কি থাকে? ব থাকে, সেটাকে বলবো আমরা ফিউচার টেন্স। একটা বাংলায় উদাহরণ লিখে তোদেরকে আরো বোঝাই। আচ্ছা, আমি ধর কত 3টে বাক্য লিখবো এখানে। আমি যাই। এই বাক্যে কোন ভার্বটাকে, ক্রিয়াপদটাকে? যাই। এটা হচ্ছে ভার্ব, ভার্ব তো, এটা ক্রিয়াপদ। এর শেষে কি ল ম ব আছে? কিছু আছে? এই জায়গায় কি কোনো ল ম আছে? তার মানে এটা কোন টেন্স হবে? কোন টেন্স হবে? প্রেজেন্ট টেন্স হবে। বল জোরে। প্রেজেন্ট টেন্স হবে। পরে আরেকটা বাক্য লিখছি, দেখ। আমি গেলাম। এটা একটা ভার্ব, এটা ভার্ব তো। কি আছে বলতো ভার্বের শেষে? ম আছে, আছে তো ম। তার মানে যদি ল ম এসব থাকে, তাহলে কোন টেন্স হয়? পাস্ট টেন্স হয়। তাহলে এটাকে কি বলা হচ্ছে? পাস্ট। পরে আরেকটা বাক্য লিখছি, আমি যাব, তাই তো? আমি যাব। এখানে ভার্ব কে? কে ভার্ব? বল। যাব। তাহলে ভার্ব যদি যাব হয়, শেষে কি আছে? ব আছে। ব থাকে কোনটাই? আমরা এখনই লিখলাম ফিউচার। তার মানে আমরা আলটিমেটলি বলে দিচ্ছি কি? ফিউচার। একদম ইজি না? একদম সহজ তো। এর আগে এরকম মনে হয়েছিল ইংরেজি টেন্স কি করে চেনা যায়? সহজ, এত সহজ বোঝা গিয়েছে। আগে কিন্তু এরকম বড়, বিরাট বড় একটা চার্ট দিতে হতো। একদম বড় চার্ট ধরে দিতাম, ধরেই বলতাম যাও মুখস্থ করে এসো, সামনের দিন তুমি যেন মনে হচ্ছে এখানে এসে অভিনয় করছো, যাত্রার সেই পাঠ মুখস্থ করছো। নট পাঠ, ইংরাজি গ্রামার একদম মজার ছলে শিখতে হবে। মানে কি কিছু কিছু
ক্লু বার করতে হবে, নিজেরাও বার করতে হবে। মানে আমি যেটা শেখাবো সেটাই না, তোরা বাড়িতে গিয়ে যখন পড়বি তোদেরও নিজস্ব ক্লু বার করতে হবে, যে পরের দিন এসে বলতে পারিস যে এইটাকে এইভাবেও তো শেখা যেতে পারে, তাই না? আমরা যখন শিখেছি তখন স্যার যা পড়াতেন আমরা বাড়িতে গিয়ে সেগুলো নিয়ে রিসার্চ করতাম, যে এর থেকে আর কোনো সহজ উপায় পাওয়া যায় কিনা। যেমন এই জিনিসটা কিন্তু আমার মাথায় আমি নিয়ে আসলাম, যে লম্ব দিয়ে একটা চিহ্ন দিয়ে টোটাল টেন্সটাকে আইডেন্টিফাই করা যায়। মানে শুধু মাথায় রাখতে হবে কোনো কিছু না, লম্ব শব্দটা মাথায় রাখতে হবে। ব মানে ফিউচার, লমা মানে পাস্ট, আর নেই এই দুটো, এগুলো কিছু নেই মানে সেটা প্রেজেন্ট। তাহলে এই গেল। এবার প্রত্যেকটা, এই যে আমার তিনটেকে মাদার টেন্স বলা হয়, এটাকে কি বলা হয়? মাদার টেন্স। এই প্রত্যেকটা টেন্সের চারটে করে ফর্ম আছে। কটা করে ফর্ম আছে? প্রত্যেকটা টেন্সের চারটে করে ফর্ম আছে। প্রথম ফর্ম ইনডেফিনাইট, INDEFINITE, প্রথম ফর্ম হচ্ছে কি ইনডেফিনাইট। সেকেন্ড ফর্ম হচ্ছে, বল কেউ একজন, কন্টিনিউয়াস। তৃতীয় ফর্ম হচ্ছে পারফেক্ট। চতুর্থ ফর্ম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, সংক্ষেপে লিখলাম, ঠিক আছে? এবার আমি কি করে, আমি তো টেন্স চেনা শিখে গেলাম, তাই না? আমি এটা অতীতে লিখবো না বর্তমানে লিখবো না ভবিষ্যতে লিখবো? আচ্ছা, আর একটা কথা বলি, টেন্স কি শুধু মুখস্থ করার জিনিস? টেন্স কেন শিখি বলতো? কেন শিখি? শুধু কি ওই মানে আমি পরীক্ষায় ভার্বের ফর্ম আসছে তার জন্য টেন্সের সূত্রটা মনে রাখতে হবে সেটা শিখি? এইদিকে তাকা, ভার্বের ফর্ম আসছে তার জন্য শিখি না, টেন্স শিখি কি কথা বলার জন্য, লেখার জন্য। মানে ধর আমি টেন্স, আবার এরকম হচ্ছে, আমার সঙ্গে কেউ একটা জিজ্ঞেস করলো যে তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, যাচ্ছ মানে ভার্বের শেষে যাচ্ছ, তার মানে যাচ্ছ কোন টেন্সে থাকে, এটা 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 করে, ও তার মানে ও প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলেছে, তার মানে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তো আমাকে উত্তর দিতে হবে পাস্ট কন্টিনিউয়াসে, না প্রেজেন্ট প্রেজেন্ট তোমার হচ্ছে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনাইটে। তাহলে কি করি প্রেজেন্ট ইনডিফিনাইটে? এই যে ভাববো, এত ভাবতে ভাবতে তো সে আমার সামনে থেকে চলে যাবে। সে কি আমার সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়ে থাকবে? সে কি করবে? সে চলে যাবে, আর পরীক্ষার খাতায় পরীক্ষার সময় শেষ হয়ে যাবে। তার জন্য কি আমাদের কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে। যেমন দেখবা ওই যে অঙ্কের কিছু সূত্র থাকে না, উৎপাদকে বিশ্লেষণ করার একটা সূত্র আছে, আছে তো, বীজগণিতের অনেক সূত্র আছে, সেরকম আমাদের সূত্র মনে রাখতে হবে। আমি এখানে টেন্সের একটা লম্ব সূত্র দিয়ে দিলাম। এবার এই সূত্রগুলো, অর্থাৎ এই বাক্যটা প্রেজেন্টের ইনডেফিনাইটে হবে না প্রেজেন্টের কন্টিনিউয়াস হবে না প্রেজেন্টের পারফেক্ট হবে না প্রেজেন্টের পারফেক্ট কন্টিনিউয়াস হবে, সে কি করে বুঝবো, তাই না? এটা আমার স্ট্রিক্ট। তা শোন, এটা হচ্ছে ইনডেফিনাইট মানে কি, যখন আমরা এই ধরনের শব্দ ইনক্লুড দিয়ে যখন দেখব যে যে কথাটা বলতে কোনো আমাদের সমস্যা নেই, কথাটা বলার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে, আমি যাই বলার সঙ্গে সঙ্গে শেষ, তা কার কোনো কিছু নেই, মানে কি শুরু হচ্ছে শেষও হয়ে যাচ্ছে, মানে কি একটা কথা হচ্ছে কি, একটা আলোটা জ্বললো আলোটা নিভে গেল, মানে কোনো ব্যাপার নেই, শুরু সঙ্গে সঙ্গে যে শেষ হয়ে যায় সেটা হচ্ছে কি ইনডেফিনাইট। বুঝতে পারলে? মানে কি বললাম, যে কথাটা সাধারণ কথা, মানে কোনো ঘোর পেশ নেই, একদম। অনেক সময় বলে না যে এই মানুষটা হচ্ছে সাধারণ মানুষ, তাই না? এই ইনডেফিনাইট কে অনেকে সিম্পল বলে, SIMPLE, এই শব্দটা মনে রাখবি, SIMPLE, সিম্পল বলে। অনেক সময় দেখি যে এই মানুষটা খুব সহজ সরল, এর মধ্যে কোনো ঘোর পেশ নেই, তার মানে কি সিম্পল ম্যান। সিম্পল মানে কি, আমরা জয়নিং এ শিখেছি সিম্পল মানে সরল, তার মানে কি যে কথাটা একদমই সোজা সাপটা সরল লাগে সেটা কি ইনডেফিনাইট। বুঝতে পারলাম? নেক্সট কি কন্টিনিউয়াস, অর্থাৎ কিছু কিছু কথা আছে একটু সময় ধরে বলি আমরা, কিছু কিছু কথা আছে কি একটু সময় ধরে বলি, যেমন সে খেলা করিতেছে, তার মানে কি সে একটা কিছুটা সময় ধরে কাজ করছে, বুঝতে পারছি আমরা? তারপরে কিছু কিছু কথা আছে যে যেগুলো আমরা কি করি কিছুটা সময় ধরে নিয়ে কাজ করি, বা কিছু সময় ধরে যে কাজটা হয় সেটা কন্টিনিউয়াস। তাহলে ইনডেফিনাইটের মধ্যে আর কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্যটা কি হলো? ইনডেফিনাইট মানে হচ্ছে একদম যে কথাটা সোজা সরল হবে, কোনো কিছু না, মানে যখন হবে তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে। আর কন্টিনিউয়াস মানে কি, সেটা কিছুটা সময় ধরে কাজটা চলে বা কিছুটা সময় ধরে সেটা হয়, তাহলে বোঝা গেল সেটা কন্টিনিউয়াস হবে। তারপর কি আসছে পারফেক্ট। পারফেক্ট মানে কি, একটা পারফেক্ট কখন হয় বলতো?
নিশ্চয় কোনো কাজ শেষ হয়ে গেলে তারপর তাকে পারফেক্ট বলা হয়। ধর এই যে ফুটবল গ্রাউন্ডে আমরা খেলা করছে, খেলোয়াড়রা খেলা করছে, আমরা গ্যালারিতে বসে আছি, ঠিক গোলের সামনে এসে গোলটা খুব সুন্দর করে এত সুন্দর শট করলো যে গোলকিপার ঠেকাতে না পারে, বলটা গোলের মধ্যে চলে গেল। আমরা বাইরে থেকে কি বলে চাই, দিস ইজ আ পারফেক্ট শট, তাই তো? আমরা বলে এটা পারফেক্ট শট ছিল, তার জন্য গোলটা হলো। তারপরে পারফেক্ট মানে কি? নিশ্চয় সেটা হয়ে গেছে। পারফেক্ট মানে কি? কাজটা হয়ে গেছে, কাজটা সেটা এখন আর বর্তমানে নেই, বা কাজটার হওয়ার কোনো আশাই নেই। তার মানে যে কাজটা কি হয়ে গেছে, হয়ে গেছে, তার মানে কি যেটা সম্পন্ন। আমি কি লিখতে পারি, যে কাজটা সম্পন্ন হয়ে গেছে, সেই ধরনের কথাবার্তা গুলো হতে পারে। যেমন কি বলতে পারি, সে গল্পটি লিখিয়েছে, বা সে বাজারে গিয়াছিল, তার মানে কি সে বাজারে গিয়াছিল, তার মানে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এই ধরনের বাক্যগুলোকে কি বলবো আমরা, পারফেক্ট বলবো। আর একটা পারফেক্ট কন্টিনিউয়াসটা কি, এই পারফেক্ট কন্টিনিউয়াস মানে আমরা নিজেরাই তৈরি করতে পারি। মানে কি কোনো একটা কাজ বেশ কিছুক্ষণ ধরে চলেছিল এবং শেষও হয়ে গেছিল। কি বললাম তাহলে, পারফেক্ট কন্টিনিউয়াসটা মানে কি বললাম, যে কোনো একটা কাজ বেশ কিছুটা সময় ধরে চলেও ছিল, আবার কি শেষ হয়ে গেছিল। তার মানে কি, ধর এরকম যে আমরা সকাল থেকে বই পড়িয়াছিলাম, তাই তো? তার মানে কি সকাল থেকে বই কিছুটা সময় ধরে পড়েছি, আবার সেটা শেষও করেছি। আবার প্রেজেন্টে বললে কি, আমরা এই যে আমরা এখন সকাল থেকে বই ইংরাজি পড়ছি, তার মানে কি কাজটা কি করছি, অনেকক্ষণ আগে শুরু করেছি, এখনো চালিয়ে যাচ্ছি। তার মানে এই ধরনের টেন্স গুলোকে কি বলা হয়, কি বলা হয়, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারলাম, বুঝতে পেরেছি সবাই? তাহলে টেন্স কয় প্রকার, জোরে বল। টেন্স 3 প্রকার, কি কি? পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, আর হচ্ছে ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্স কি করে চিনবো, যদি ল ম থাকে তাহলে পাস্ট হয়ে যাচ্ছে, ব থাকলে কি হয়ে যাচ্ছে, ফিউচার, আর কিছু না থাকলে প্রেজেন্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা টেন্সের কটা করে পার্ট, 4টে করে পার্ট। কি পার্ট? ইনডেফিনাইট, বেশ, ভেরি গুড। এছাড়াও এই যে আমরা অনেক সময় আমাদের মধ্যে ভুল হয়ে যায়, কি বলতো, আমরা টেন্স 3টে জানি, কিন্তু 3টে টেন্সের যে 4টে করে পার্ট আছে, এই পার্ট কটা আমাদের মনে থাকে না, থাকে না? তার জন্য আমি একটা ডায়াগ্রাম এঁকে দেবো, একটা সুন্দর ছবি আঁকবো, দেখ এই ছবিতে আমরা এটাকে মনে রাখবো। আমরা একটা মানুষের মোটামুটি হাস্যকর মতো ডিজাইন আঁকবো, সবাই মজা মজা হাসবি যে এরকম আবার মানুষ হয় নাকি। একটা মানুষের একটা ডিজাইন আঁকছি, এটা একটা মানুষ ধরে নে, ঠিক আছে? এটা একটা মানুষ। তাহলে এই মানুষের এই যে মানুষটা, এটা নিজে একটা কি টেন্স, মানুষটা নিজে একটা কি টেন্স। তাহলে এর কটা হাত, 2টো হাত, মানে আমাদের কটা হাত, 2টো হাত, আমাদের কটা পা, 2টো পা। এবার ওখান থেকে একজন বলছে আমাদের তো 3টে হাত, কারণ কি আমাদের একটা অজুহাত আছে, তাই না? অজুহাত, যেটা আমরা প্রায় পড়া না পড়ার জন্য বলি যে আজকে আমার এ হয়েছে, কালকে ও হয়েছে, না না, সেটা ও সে হাত, তো ওই হাতটা আমাদের 2 হাত 2 পা। তার মানে কি প্রথম হাত, এটাকে ডান হাত বলা হচ্ছে। কি, এটাকে কি লিখছি আমরা, ডান হাত। ডান হাত মানে হচ্ছে ইনডেফিনাইট, বুঝতে পারলাম? এটাকে বলা হচ্ছে কি বাম হাত, এটাকে বলবো কি আমরা কন্টিনিউয়াস। এটাকে কি বলবো আমরা, ডান পা, মানে কি পারফেক্ট। এটাকে বলবো আমরা বা পা, মানে কি পারফেক্ট কন্টিনিউয়াস, বুঝতে পারলাম? তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যে আমাদের হাত পার সঙ্গে মাথায় রাখতে হবে যে আমাদের 4 হাত পা, টেন্সেরও 4 হাত পা আছে। তাহলে সেটা হচ্ছে, তাহলে আলটিমেটলি বুঝতে পারলাম। তাহলে এবার আমরা যে 4টে পার্ট শিখলাম প্রত্যেকটা টেন্সের, এই 4টে পার্ট 3টের মধ্যে আলাদা কি, পাস্টে হলে কি হবে, প্রেজেন্টে হলে কি হবে, ফিউচারে হলে কি হবে, সেটা আমরা সংক্ষেপে একটা লিখবো। কি হবে সেটা দেখ, সেটা হচ্ছে কি, আমরা এর আগে আমি টেন্সের উপর নোটস দিয়ে দিয়েছি, আছে তো? প্রত্যেকের কাছে টেন্সের নোটস লেখা আছে, এটা কোনো লেখার দরকার নেই, তো সেটা লিখতে পারিস। আর যদি না থাকে তাহলে এই ভিডিওটা পজ করে লিখে নিস।
ঠিক আছে, এটা না হলে এই যে ক্লাস নোট যে চ্যানেলে এই ভিডিওটা থাকবে, এতে পজ করে সবাই ভিডিওটা আস্তে আস্তে দেখে দেখে লিখে নিতে পারবা। তাহলে আমরা যে টোটাল 12খানা টেন্সের যে ফরম্যাটটা হবে, আমি এখানে একটা ডিজাইন বানিয়ে নিই, একটা ছক। এই ছকটা কিন্তু আমাদের সবার কাছে আছে, আর এই ছকটা কিন্তু তোরা পারলে লিখে নে, কোনো ব্যাপার নেই, সবাই লিখে নিতে পারিস। মানে একটা ছকে 12খানা টেন্স থাকে। কিরকম? আমরা এইভাবে করছি। প্রথমে কি বলতো, প্রথমে কি ইনডেফিনাইট, তাই তো, ইনডেফিনাইট। পরেরটা কি কন্টিনিউয়াস, তারপরেরটা কি পারফেক্ট, তারপরেরটা কি পারফেক্ট কন্টিনিউয়াস। এইটাই আমার টেন্সের কটা ফরম্যাট। এবং আমার এছাড়া কি আছে বলতো, এছাড়া আছে আমার কতগুলো কটা টেন্স, 3টে। প্রথমটা কি প্রেজেন্ট, তারপরেরটা পাস্ট, তারপরেরটা ফিউচার। এবার ওই যে আমি বললাম না যে এইগুলো থাকলে আমি শুধু ভার্বের শেষে কি থাকে সেই ছকে আমরা লিখবো। আমি অনেক সময় বললাম কি, সে কারোর সময় ইনডেফিনাইট মানে সোজা, প্রেজেন্ট ইনডেফিনাইট মানে আমি ওই যে প্রথমে এই জায়গাটায় বাংলা লিখেছিলাম না 3টে, মনে পড়ে এই জায়গায় 3টে বাংলা লিখেছিলাম, সেই 3টে বাংলা সেই জিনিসগুলো আমরা লিখবো। যদি প্রেজেন্ট ইনডেফিনাইট হয় তাহলে কি থাকতে পারে? প্রেজেন্ট ইনডেফিনাইট হলে সেখানে থাকবে ভার্বের শেষে। কার শেষে থাকবে? এগুলো কিন্তু সব সবাই ভার্বের শেষে শব্দ, পার অক্ষর। ভার্বের শেষে শব্দ বা পার অক্ষর থাকবে, আমি অক্ষরটাই লিখে দিলাম। ভার্বের শেষে অর্থাৎ ক্রিয়াপদ, ভার্বের শেষে মানে কি ক্রিয়াপদের শেষে বাংলায় কি থাকবে? প্রেজেন্ট যদি হয় সেটা, তাহলে থাকবে কি র, ক, এ, হর্ষই, অন্তুস্থ, তাই তো। কিরকম? আমি যাই, ভালো করে বোঝো, কি থাকবে বলেছে আমি যাই, তাহলে ভার্বের শেষে কি হর্ষই, তার মানে এই টেন্স হবে। তাহলে এই টেন্সের গঠন প্রণালী কি হবে? এই টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্বের V1, তাই তো। V1 মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস কি থাকবে বলতো, অবজেক্ট থাকবে। বুঝতে পেরেছি? তাহলে সংক্ষেপে স্ট্রিক্ট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভার্বের বাংলায় ভার্বের শেষে র, ক, এ, হর্ষই, অন্তুস্থ থাকবে, যার মানে আমি যাই, এবং তার ফরম্যাট হবে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এটা যদি পাস্টে চলে আসে তাহলে কি হয়ে যাচ্ছে দেখ, পাস্টে চলে আসলে এই শব্দগুলো চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, ল, লে, কি হয়ে যাচ্ছে, লাম হয়ে যাচ্ছে। ল, লে, লাম মানে কি আমি, দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ, আমি গেলাম, দেখা যাচ্ছে ওখানে, এতে দেখা যাচ্ছে, ক্লিয়ার তো পুরো? তাহলে আমি গেলাম, তার মানে এটা সূত্রটা কি হচ্ছে বলতো, হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। V2 মানে কি ভার্বের সেকেন্ড ফর্ম, মানে কি পাস্ট ফর্ম, মনে থাকবে। এটা যখন ফিউচারে চলে আসছে তখন কি হচ্ছে বলতো, ফিউচারে যখন চলে আসছে তখন হয়ে যাচ্ছে ব, বে, বাম, ঠিক আছে, ব, বে, বাম, নট হচ্ছে ম, ব, বে, বাম। তখন কি হয়ে যাচ্ছে, যেরকম আমি লিখছি আমি যাব, ব আছে, তাহলে তখন কি হয়ে যাচ্ছে, এর সূত্রটা কি হয়ে যাচ্ছে, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা শিখছি তো, বুঝতে পারছি? তার মানে কি এই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইটেড ফরম্যাট। এরকম করে বাকি ফরম্যাট গুলো আমরা এখানে লেখার চেষ্টা করব। এবার আসছে কি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে সবসময় তে থাকবে। কি থাকবে? কন্টিনিউয়াস মানে সবসময় কি থাকবে, এখানে আমরা লিখে নিতে পারি তে থাকে। কন্টিনিউয়াস মানে সবসময় তে। তে মানে কি অনেকটা সময়, মানে প্রত্যেকটা বাক্যে তে। তোরা যখনই দেখবি কোনো ভার্বের শেষে তে আছে, মানে ভার্বের মধ্যে তে আছে, তাহলে সেটা কিসে হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসে হয়ে যাচ্ছে। কিরকম? ধর এরকম,
কি থাকবে? তেছি, বল একজন। তেছো, আর একটা কি থাকবে? তেছে। কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি থাকবে? তেছি, তেছো, আর কি থাকবে? তেছে। তাহলে এরা যেরকম আমি আমি যাইতেছি, অনেক সময় বলি না আমি যাইতেছি, তাহলে ভার্বের শেষ মধ্যে তে আছে, আছে তো তে, আর ছ আছে, তে আছে, তাহলে এটা হচ্ছে কি আমি যাইতেছি। তাহলে এর সূত্রটা কি হবে? এর সূত্রটা হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই বি ভার্ব কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বি ভার্ব গুলো কোনগুলো হয়? অ্যামিজার হয়। লিখে নিতে পারিস, প্রেজেন্ট টেন্সের বি ভার্ব গুলো কি হবে? অ্যামিজার হবে। তাহলে এইটাকে যখন পাস্ট টেন্সে হবে, অর্থাৎ কন্টিনিউয়াসটা যখন পাস্টে চলে আসছে, তাহলে কি হয়ে যাচ্ছে বলতো? তাহলে এই যে তেছি তেছি গুলো যেগুলো ছিল, তেছি এর সঙ্গে একটা করে ল যুক্ত হয়ে যাচ্ছে। আমরা আগে কি বলেছি? পাস্ট টেন্স মানে ল আর ম থাকবে। পাস্ট টেন্স মানে কি থাকবে? ল ম। তাহলে তেছি থাকলে ল হয়ে যাবে, তেছো থাকলে ল হয়ে যাবে, তেছেলে থাকলে কি হয়ে যাবে? ল। অর্থাৎ কি থাকবে বলতো? একটা ল থাকবে। অর্থাৎ তে তো থাকবেই, কন্টিনিউয়াসে তে থাকবেই, প্লাস কি থাকবে? একটা ল থাকবে। তাহলে এই টেন্সে যেমন আমি লিখতে পারি, দেখ উদাহরণ, আমি যাইতে ছিলাম, আমি কি থাকবে? আমি যাইতে ছিলাম, লিখলাম তো। তাহলে এর সূত্রটা কি থাকবে? এর সূত্রটা সেম থাকবে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। এই বি ভার্বটা এখানে কিন্তু ওয়াজ ওয়্যার হবে, লিখে নিতে পারো। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বি ভার্ব হচ্ছে অ্যামিজার, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বি ভার্ব কি? ওয়াজ ওয়্যার। এবার এইটা যখন ফিউচারে হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে দেখো, খুব সুন্দর একটা জিনিস। সেখানে কি থাকবে? তে থাকিব বা তে থাকিবে, অর্থাৎ ব থাকবে। তাহলে আমরা কি বলতে পারি? তে থাকিব লিখলাম, মানে কি যাইতে থাকিবে, খাইতে থাকিবে, এইরকম। আমরা একটা বাংলা লিখি কি? আমি যাইতে থাকিব, আমি যাইতে থাকিব, ভার্বের শেষে কি আছে বলো? ব আছে, আর কি আছে? তে। ব আছে আর কি আছে? তে। তার মানে এইটার সূত্রটা কি হবে? সেম, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। বোঝাতে পেরেছি? তাহলে আলটিমেটলি এই যে ছটা টেন্স করলাম, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই? এক কাজ করবে, এই যে এই কটা, যে এই জায়গাটায় এই কটা কিন্তু প্রথমে একটুখানি এই ভিডিওটাকে পজ করে লিখে নিবি। হ্যাঁ, এবার পারফেক্টটা শিখবো। পারফেক্টটা কি আছে? চলো পারফেক্টটা দেখি এবার। যদি পারফেক্ট হয়, আমরা আগেই বলেছি কি পারফেক্ট মানে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, তাই তো? আমরা পারফেক্ট কখন বলি? যখন কোনো কাজ শেষ হয়ে যায়, ভালো হয়, তখনই বলি পারফেক্ট। পারফেক্ট সম্পূর্ণ হয়েছে, তার মানে কি পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্টে কি থাকবে দেখো, ভার্বের শেষে প্রেজেন্ট পারফেক্টে থাকবে অন্তুস্ত একার ছয়হস্যি আছি। কি থাকবে? অন্তুস্ত একার ছয়হস্যি আছি, কমা আছো, কমা আছে। বুঝতে পেরেছি আমি সবাইকে? আছি, আছো, আছে থাকে, তার মানে কি একটা অন্তস্থ থাকে। অন্তস্থ মানে সেটা সম্পন্ন হয়েছে। অন্তস্থ মানে কি? সেটা কি হয়েছে? সম্পন্ন হয়ে গেছে। তার মানে কি, যদি কোনো বাক্যে দেখি ভার্বের শেষে আছি, আছো, এই জাতীয় কিছু আছে, তাহলে আমরা সেটা কি হয়ে যাব? প্রেজেন্টে চলে আসবে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এর আমি একটা উদাহরণ লিখি, আমি গিয়াছি। আমরা অনেক সময় বলি না, এই আমি গিয়েছি, তুই আমাকে বলছিস তো বাজারে যেতে, অলরেডি আমি বাজারে গিয়েছি, আমি ওখানে দেখে এসেছি বাজারে কি কি আছে। তুমি আবার ক্লাস ফাঁকি দিয়ে তোমরা ওখানে ফুচকার দোকানে বসে ফুচকা খাচ্ছ, অনেকে মাঠে তুমি ব্যায়াম করে চলে যাচ্ছ, সে আমি দেখিনি, আমি অলরেডি গিয়ে দেখে এসেছি। হ্যাঁ, তার মানে কি আমি গিয়েছি। তাহলে এটা কি হবে? সাবজেক্ট, সূত্রটা কি হবে? টেন্সে সাবজেক্ট প্লাস,
হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট। V3 মানে কি? ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা বুঝতে পারলাম যদি কোনো বাক্যে ভার্বের শেষে আছি, আছো, আছে থাকে, তাহলে আমরা সেটা কোন টেন্স লিখবো? কোন টেন্সে? কি পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্টে লিখবো। এই প্রেজেন্ট পারফেক্টটাই দেখ যখন পাস্টে হয়ে যাচ্ছে সব একই থাকছে, তার সঙ্গে কি হয়ে যাচ্ছে? ল আর ম চলে আসছে। আমি আবারও বলি, ল ম পাস্ট, শুধু ব ফিউচার, আর যদি কিছু না থাকে তাহলে সব কি? প্রেজেন্ট। আমি একটাই মনে রাখবো, আমি জানি আছি মানে পারফেক্ট, এই আছির সঙ্গে যখন ল ল আর ম চলে আসছে তাহলে হয়ে যাচ্ছে সেটা কি হচ্ছে? আসিলাম। কি থাকছে সেটা? এই ল মর জন্য সেটা হয়ে যাচ্ছে কি? পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। তাহলে এর সূত্রটা কি? এর সূত্র সেম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, তাই তো? যেরকম আমি লিখতে পারি আমি গিয়াছিলাম, হলো। নেক্সট বোর্ডের দিকে তাকা সবাই, মনোযোগটা এখানে রাখ, লিখবি পরে, কারণ লেখার জন্য পরে অনেক সময় পাবি, কিন্তু শেখার জন্য সময় কিন্তু কম। আবারও বলি, অনেকের মাথায় আমাদের ভয় থাকে যে আমার দ্বারা কি আর টেন্স হবে? সবাই পারে, আমি তো পারি না। তার জন্য দোষ কার? সবাই মনোযোগ দেয়, তুমি মনোযোগ দাও না, তাই না? ওই জন্য দেখবা যারা ফুটবল খেলে বা ক্রিকেট খেলে তারা ধর ক্রিকেটে প্রথমে দুজন ব্যাটিং এ নেমেছে, যে কোনোদিন ক্রিকেট খেলেনি সে প্রথম বলে কি 6 মারতে পারবে? প্রথম একটা ব্যাটটাকে নিয়ে ঘাড়ে করে চলে যাচ্ছে, মাঠে নামছি, পরে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর সে আবার ঘাড়ে করে চলে আসছে বাড়িতে। এবং তার জন্য কি দরকার? অনুশীলন, প্র্যাকটিস দরকার। যারা প্রতিদিন মাঠে দৌড়ায়, কেন দৌড়ায়? কারণ তারা অনুশীলন করে, প্র্যাকটিস করে, যাতে আগামী দিন কোনো প্রতিযোগিতায় গেলে তারা প্রথম হওয়ার চেষ্টা করতে পারে। তা আমাদেরও টেন্সটা শুধুমাত্র লিখলে হবে না, বুঝতে হবে, কি আমি করছি সেটা জানতে হবে। আর টেন্সটাকে যে যত বেশি থিঙ্কিং করতে পারবে, মানে যত তাড়াতাড়ি ভাবতে পারবে, তার ইংরাজি শেখার দক্ষতা তত বাড়বে। বুঝতে পারলে? তাহলে কি হলো? তারপরে এই যে আছি ছিল পারফেক্ট হয়ে গেল, যেই ওর সঙ্গে ল ম যুক্ত হয়ে গেল, কি হয়ে গেল? সেটা পাস্টে হয়ে গেল। আছি ছিল প্রেজেন্টে ছিল, ল ম যুক্ত হয়ে গেলে কি হয়ে গেল? সেটা পাস্টে হয়ে গেল। আবার দেখ, এই আছির সঙ্গে ব যখন যুক্ত হয়ে যাচ্ছে তাহলে কি হয়ে যাচ্ছে? ফিউচার। কিরকম? আ থাকিব। বুঝতে পারলে? আ থাকিব কিরকম লিখতে পারি? আমি গিয়া থাকিব, ফিউচার হচ্ছে আমি গিয়া থাকিব। তাহলে এর সূত্রটা কি হচ্ছে? এর সূত্রটা হচ্ছে সাবজেক্ট প্লাস কি হয়? শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট হয়। তাহলে বুঝতে পারলাম পারফেক্ট। তাহলে পারফেক্ট বুঝতে পেরেছি। আচ্ছা, পারফেক্টে কি থাকছে? প্রেজেন্টে থাকছে আছি, তাই তো? যদি আছি থাকে তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? যেমন আমি গিয়াছি, খেয়েছি, খেলিয়াছি, তাই তো? আমরা পড়েছি, আমরা এঁকেছি, এরকম থাকতে পারে। কিন্তু তার সঙ্গে যখন ল আর ম চলে আসছে তখন সেটা হয়ে যাচ্ছে কি? প্রেজেন্টে থাকছে না, তখন পাস্টে হয়ে যাচ্ছে। আবার তার সঙ্গে যখন ব যুক্ত হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে? সেটা ফিউচার হয়ে যাচ্ছে। এবার আসবে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। অনেক ইংরেজি শিক্ষক আছে এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে বলে না শিখেও চলে যায়, কারণ এটা খুব কম ব্যবহার হয়। কিন্তু না, এই টেন্সটা আমাদের শিখতে হবে, কারণ ইংরেজি রাইটিং এর ক্ষেত্রে এই টেন্সটার উপর একটা ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। কারণ এই টেন্সটা হচ্ছে কি দুটোর কম্বিনেশন। ভালো করে দেখ, এই টেন্সটা কি? দুটোর কম্বিনেশন, একটা পারফেক্টের কম্বিনেশন আর একটা হচ্ছে কন্টিনিউয়াসের কম্বিনেশন। তাহলে এখানে কি থাকবে? এখানে একটা প্রেজেন্টে যদি কোনো হয়, আমি কি বললাম? পারফেক্ট কন্টিনিউয়াস মানে বলেছিলাম কোনো একটা সময় ধরে চলে, কোনো একটা কাজ কোনো একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে, সেটা এখনো পর্যন্ত চলছে, সেটাই পারফেক্ট কন্টিনিউয়াস এবং সুন্দরভাবে চলছে। ওই জন্য আমরা অনেক সময় বললাম না যে আমরা সকাল থেকে পড়ছি, সকাল থেকে আজকে পড়ছি, তার মানে কি কোনো একটা সময় শুরু করেছি, এখনো পড়ে যাচ্ছি। তার মানে কি, যদি কোনো একটা কাজ কোনো একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়েও সেটা একটা নির্দিষ্ট সময়ে গিয়ে কি হয়ে যাচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। তার মানে আমরা এই টেন্স মানে কি বলতে পারি? একটা টাইম ভেরিয়েশন চলছে, তাই তো? যে কোনো একটা নির্দিষ্ট টাইমে শুরু হয়েছে এবং কোনো একটা নির্দিষ্ট টাইমে কি শেষ হয়ে যাচ্ছে। যেরকম আমি সকাল থেকে পড়ছি, অর্থাৎ যদি সময়টি টাইমটা
নির্দিষ্ট হয় তাহলে কি হবে সিন্স, কি থাকবে সিন্স। আর যদি সময়টা কি থাকে অনির্দিষ্ট, অনির্দিষ্ট তাহলে কি হবে সেটা ফর। আমি বলতেই পারি যে আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং মানে কি আমি সকাল থেকে পড়ছি। আমি এরকম বলতে পারি যে আই হ্যাভ বিন রাইটিং ফর 2 days, আমি দুদিন ধরে লিখছি। আমি এই দুদিন ধরে কি নির্দিষ্ট টাইম? আমি কি সোমবার থেকে দুদিন লিখছি, না আমি রবিবার থেকে দুদিন লিখছি? কোনো দুদিন বলিনি। কিন্তু যদি আমি বলি আমি আই হ্যাভ বিন প্র্যাকটিসিং সিন্স মন্ডে, মানে কি আমি অনুশীলন করছি সোমবার সকাল থেকে, তার মানে কি একটা নির্দিষ্ট ডেট টাইম দিয়ে দিলাম, তাই না? আমরা একটা সকালকে একটা নির্দিষ্ট সময়, তাহলে সকাল থেকে। কিন্তু যখন আমি বলি আই হ্যাভ বিন প্র্যাকটিসিং ফর 1 month, আমি 1 মাস ধরে প্র্যাকটিস করছি। 1 মাস কি কোন মাস? জুন মাস, না মার্চ মাস, না এপ্রিল মাস, না মে মাস? কোনো নির্দিষ্ট নাই। তার মানে কি হবে যদি তাহলে এই টেন্সের সূত্রটা কি হবে যে কোনো একটা কাজ কোনো একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়ে এবং শেষও হয়ে গিয়েছে। যদি নির্দিষ্ট করে দেওয়া হয় সময়টা তাহলে সিন্স ব্যবহার করব সেই বাক্যে, আর যদি নির্দিষ্ট না থাকে তাহলে সেই বাক্যে আমরা কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। তাহলে স্ট্রাকচারটা কি হতে পারে? স্ট্রাকচারটা হতে পারে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস সিন্স অবলিক ফর, তাই তো? সিন্স প্লাস অবলিক ফর প্লাস কি অবজেক্ট, বুঝতে পেরেছি? এবার যদি আমার পাস্টে আসে, এটা প্রেজেন্টে গেল, এবার যদি পাস্টে আসে, পাস্টে আসলে কি করব? কোনো একটা নির্দিষ্ট কাজ কোনো একটা সময়ে শেষ শুরু হয়েছিল, এটা হয়েছে, আর ওটা হয়েছিল আবার শেষও হয়ে গিয়েছিল, তাহলে সেটা হয়ে যাবে কোন টেন্স? কোন টেন্স বল? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার ভালো করে বোঝ, কোনো একটা কাজ পাস্ট পারফেক্ট টেন্সটা কিন্তু খুব গোলাই। কোনো একটা কাজ কোনো একটা সময়ে শুরু হয়েছে আবার শেষও হয়েছে, আছে আছে হয়েছে শেষ হয়েছে, শুরু হয়েছে শেষ হয়েছে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। কোনো একটা কাজ কোনো একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে ছিল হয়ে গেল সেটা, তাই না? কোনো একটা কাজ কোনো নির্দিষ্ট একটা সময়ে শুরু হয়ে ছিল, আবার কোনো একটা নির্দিষ্ট টাইমে গিয়ে আবার সেটা কি হয়েছে? শেষও হয়ে গেছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই সূত্রটা কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস বাকিটা যা থাকবে। তাহলে বুঝতে পেরেছি। নেক্সট ফিউচার পারফেক্ট টেন্স মানে কি কোনো একটা কাজ কোনো এক সময়ে শুরু হবে আবার কোনো এক সময়ে গিয়ে সেটা শেষ হবে। যেরকম তোমাদের আগস্ট মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা সেকেন্ড সামেটিভ শুরু হবে, আবার দ্বিতীয় সপ্তাহে সেকেন্ড সামেটিভ শেষ হয়ে যাবে, তাহলে এটা কোন টেন্স হচ্ছে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই তিনটে টেন্সের যদি তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের সূত্রটা কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস কি বলতো হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস বাকিটা। তাহলে এই তিনটে টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমি আরেকবার বোঝানোর চেষ্টা করি। আমরা সকাল থেকে ইংরাজি পড়ছি, এটা মানে কোন আমরা সকালে কাজ শুরু করেছিলাম, পড়াটা শুরু করেছিলাম, এখনো পড়ে যাচ্ছি এবং শেষ হচ্ছে, মানে কি আমরা সকাল থেকে ইংরাজি পড়িয়েছি। এটা হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা মার্চ মাসে ভার্বের ফর্মগুলো শিখিয়াছিলাম সকাল থেকে, মার্চ মাসে আমরা কোনো একটা সকাল থেকে আমরা কাজটা শিখিয়েছিলাম, এটা কোন টেন্স হয়ে গেল? পাস্টে হয়ে গেল। আমরা এরকম বলি যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমাদের সামেটিভ পরীক্ষা শেষ হয়ে দ্বিতীয় সপ্তাহে প্রথম সপ্তাহে সামেটিভ পরীক্ষা শুরু হয়ে দ্বিতীয় সপ্তাহে কি হয়ে যাবে? শেষ হবে।
তাহলে এটা কোন টেন্স হয়ে গেল? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা আলটিমেটলি বুঝতে পারলাম, তাহলে এই টেন্সের এই টোটাল জিনিসটা আমাদের, টোটাল ছকটা আমাদের যদি মাথায় থাকে, তাহলে টেন্স আমাদের হাতের মোয়া। এলাকায় অনেক মানুষ, ছেলে মেয়েরা, তোদের বন্ধু বান্ধবরা, তারা বলবে টেন্স নেই, টেন্স নেই, টেন্স কিছু জানি না, কি করে লিখছিস ইংরাজি। তাদের মধ্যে কৌতূহল, তাদের কাছে এটা নেই। তাই বলবো ভিডিওটাকে পজ কর, পজ করে এই জায়গাটাকে পুরোপুরি লিখে নে। ঠিক আছে, লিখে নে, বাড়িতে রিভাইজ কর, আর বেশ কয়েকবার এই ভিডিওটাকে প্রথম থেকে দেখো, প্রথম থেকে বারবার দেখো। শুধু একবার দেখলে কিন্তু টেন্সটা মাথায় ঢুকবে না। তোমার টেন্সের কোথায় কোথায় ফাঁকা থাকে, কোথায় কোথায় ডিফারেন্স, কোন পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সের ডিফারেন্সটা কি, সেই ডিফারেন্সটা তোমাদের বুঝতে হবে। তার জন্য কি দরকার, ভিডিওটাকে বারবার দেখো, খাতাগুলো বারবার দেখো, আর লেখাটাকে বারবার করো, আর নিজে থেকে কিছু তৈরি করো যে কেন কেন কোন বিষয়গুলো আলাদা হচ্ছে। বুঝতে পারলে? তাহলে টোটাল টেন্স বা কোনো ক্লাসটা তাহলে আবার এখানে হলো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে লিখতে পারো। তো ঠিক আছে।